উচ্চ বিশ্বনাথ ধামে আজ আমাদের দ্বিতীয় দিন। কাল তো বেনারসের প্রথম দিনের ব্লগটা তোমরা দেখেইছো, যারা দেখোনি তারা দেখে নিও। এখন সকাল 9টা, এসে পড়েছি বেনারস জংশনে, যাব অযোধ্যা ধাম। प्लेटफॉर्म क्रमांक 7 से जाएगी। धन्यवाद। May I have your attention, please? নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যোদয়ে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমরা বন্দে ভারতে করে আজ যাব অযোধ্যায়, আবার বিকেলের 5:20 বন্দে ভারতে করে আবার ফিরে আসবো বেনারসে। আমরা তো প্রায় 1 ঘন্টা আগেই স্টেশনে এসে গেছি। একবার সে বলেছিলাম না, বেনারসে এত ট্রাফিক জ্যাম ছিল বলে আমরা একবার ট্রেন মিস করেছিলাম, তাই কেমন একটা ভয় কাজ করে। ভয়টা শুধু আমারই, মহারাজের না। ও তো বরং আমাকে বকাবকি করছিল, এত আগে আগে তোমার কি হয়, স্টেশনে এসে কি করব। তো যাই হোক, 1-2 ঘন্টা আগে পৌঁছানো হোক তাও ভালো, কিন্তু ট্রেন যেন মিস না হয়। এবারে আমাদের এই সেন্টার টেবিলের জায়গাটাতে সিট পড়েছে। একই পরিবারের অনেকজন একসাথেই মুখোমুখি বসে খেতে খেতে যেতে ভালো লাগে, কিন্তু আননোন পার্সনের মুখোমুখি বসতে ঠিক যেন কমফোর্টেবল লাগে না আমার। মনে হয় যেন দুপক্ষেরই প্রাইভেসি নষ্ট হচ্ছে। এসে পৌঁছে গেলাম অযোধ্যা স্টেশন। এখন 11:45, ট্রেন একদমই কারেক্ট টাইমে পৌঁছেছে। দেখো, অযোধ্যা স্টেশনটাকে পুরো মনে হচ্ছে না যে এটা একটা এয়ারপোর্টের মতো। আর এই কর্নারটাতে মন্দিরের রেপ্লিকাটা আমার খুব পছন্দ হয়েছে। আমাদের ফেরার ট্রেন যেহেতু 5:20, হাতে আর মোটে 4.5 ঘন্টা মতো আছে। এবার আমার আবার টেনশন শুরু হলো যে সব কিছু আবার ঠিক মতো দেখে ওটা হবে তো এই 4.5 ঘন্টার মধ্যে। তো যাই হোক, অযোধ্যা স্টেশনের বাইরে এসে আমরা একটা অটো ঠিক করলাম। ওই অটোওয়ালা ভাই বলল 800 টাকা মতো আমাদের থেকে নেবে, আর সব কিছু ঘুরিয়ে আবার স্টেশনে আমাদের ড্রপ করে দেবে। প্রথমেই এলাম আমরা রাম দরবারে। হ্যাঁ, সেই রাম দরবার যেখানে বাল্মীকির রামায়ণে আমরা ভালো করেই জানি লঙ্কা জয়ের পর, রাবণ বধের পরে যখন শ্রীরাম অযোধ্যায় ফিরে আসেন তখন তার রাজ্যাভিষেক হয়েছিল। হ্যাঁ, এই জায়গায় সেই জায়গা যেখানে ওনার রাজ্যাভিষেক হয়েছিল। यही दरबार है, यहीं पर राम जी राजा बने थे। वही प्राचीन भूमि है, इधर से अंदर चले जाइए। हाँ जी, अंदर से जाओ, इसे दर्शन करके निकलिए। इस लाइन से अंदर चले जाइए। ये दरबार देखिए। स्वामी रामदास जी महाराज उनका दर्शन आपने घर में किया। आज পরিপর্দা চলো। अपने महाराष्ट्र वाले घूम के वापस आ जाओ उधर। এরপর এলাম বাড়া হনুমান মন্দির। অটো ভাই বলছিল যে এই মন্দিরও নাকি খুব জাগ্রত। বড় হনুমানের মন্দির। তুলে দেবে। এই বড় হনুমান মন্দির মনে করিয়ে দেয় শক্তি তখনই পূর্ণ হয় যখন তা ভক্তি আর বিনয়ের সঙ্গে যুক্ত থাকে। এবার এসে পড়লাম জানকী মহলে। লোকবিশ্বাস অনুযায়ী বিবাহের পর মা সীতা যখন অযোধ্যায় আসেন তখন তিনি যে প্রাসাদে অবস্থান করতেন তার স্মৃতিতেই এই জানকী মহল। এটা সরাসরি রামায়ণ যুগের স্থাপনা নয়, বরং পরবর্তী সময়ে নির্মিত এক স্মারক স্থাপত্য, যার মাধ্যমে মা সীতার স্মৃতি ও সম্মান রক্ষা করা হয়েছে। আজ জানকী মহল ভক্তদের কাছে এক শান্ত প্রার্থনা স্থল, যেখানে দাঁড়িয়ে মানুষ অনুভব করেন নীরবতার মধ্যেই সবচেয়ে গভীর শক্তি লুকিয়ে থাকে। আর এই দেখো, সেই পবিত্র দেবশিলা যা নেপালের পবিত্র পাহাড় থেকে আনা হয়েছে। গলেশ্বর ধাম সে দো দেবশিলা। যে ভূখণ্ড যুগ যুগ ধরে দেবতাদের বাসস্থান বলে মানা হয়, বিশ্বাস করা হয় এই শিলার ভেতরেই রয়েছে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি যা সাধারণ পাথরের মধ্যে থাকে না। অযোধ্যায় এনে এই দেবশিলাকে রাখা হয়েছে অত্যন্ত শ্রদ্ধা ও বিধি মেনে,
কারণ এই শিলাই ভবিষ্যতে শ্রীরামের সঙ্গে যুক্ত পবিত্র নির্মাণ ও আচার অনুষ্ঠানের অংশ হবে, এমনটাই ভক্তদের বিশ্বাস। আর দেখলে কি বিশাল গদা! এই গদাই শেখায় শক্তিশালী হও কিন্তু অহংকারী নয়, সাহসী হও কিন্তু বিনয়ী। হনুমানজির হাতে গদা মানে রামের আদেশে জীবন, রামের নামেই শক্তি। আর এই হলো রামবাণ। রামচন্দ্রের হাতে রামবাণ মানে ছিল যা ছোড়া হয়ে গেল তা আর কিন্তু ফিরবে না, কারণ রামবাণ ছোড়া হতো তখনই যখন অন্য সব পথ শেষ আর ন্যায়ের পক্ষে দাঁড়ানো ছাড়া আর উপায় থাকতো না। আর সব শেষে মহাদেবের ত্রিশূল শুধু একটি অস্ত্র নয়, এটা সৃষ্টি, স্থিতি আর সংহারের চিরন্তন প্রতীক। আর এই যে সরজু নদীর তীর ঘেঁষে আমরা এসে পড়লাম সেই জায়গায় দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। প্রায় অনেকটা দূরে আমাদের অটোওয়ালা ভাই নামিয়ে দিল। তারপর আমরা এসে পড়লাম অনেকটা হাঁটতে হাঁটতে এই সেই হনুমানগড়ি। লৌকিক বিশ্বাস আছে যে লঙ্কা বিজয়ের পর হনুমানজি অযোধ্যায় এসে এখানেই একটি গুহায় বসবাস শুরু করেন এবং রামকোট মানে ভগবান রামের দুর্গ রক্ষা করতেন, তাই এর নাম নাকি হনুমানগড়ি। আর এই সেই ঐশ্বরিক গদা যেখানে হনুমানগড়িতে পূজিত হনুমানজির সোনার দণ্ড তার বাহুবল, নিরাপত্তা এবং ভক্তদের রক্ষা করার প্রতীক। আর যেহেতু হনুমানজি রামচন্দ্রের প্রহরী ছিলেন, রাম মন্দিরে প্রবেশের আগে দ্বাররক্ষী মানে হনুমানজির পুজো করেই রাম মন্দিরে প্রবেশ করার রীতি এখানে প্রচলিত। এটা একটা উঁচু টিলার উপর অবস্থিত হওয়ায় পৌঁছাতে ৭৬টা সিঁড়ি আমাদেরও ভাঙতে হয়েছিল। মন্দিরের আশপাশটা ক্যামেরা যদিও অ্যালাউড ছিল, তাই কিছুটা ভিডিও আমি করতে পেরেছি, কিন্তু হনুমানজির দর্শন করাতে পারলাম না, ওটা অ্যালাউড ছিল না। এবার এসে পড়লাম মহারাজ দশরথের রাজপ্রাসাদ, যেখান থেকে তিনি অযোধ্যা শাসন করতেন এবং যেখানে কেটেছে শ্রীরামচন্দ্রের শৈশবের বহু স্মৃতি। রামায়ণ অনুযায়ী এই রাজমহলেই শ্রীরাম, লক্ষ্মণ, ভারত ও শত্রুঘ্ন বড় হয়েছেন, রাজসভায় ন্যায় ও ধর্মের শিক্ষাও পেয়েছেন, আর এখানেই দশরথ রাজা হিসেবে নিয়েছেন বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু দুঃখের বিষয় দুপুর 1টা থেকে 4টে এটা বন্ধ থাকে বলে ভেতরে এবারের মতো যেতে পারলাম না। আর এখানটাতে ফ্রিতে ভোগ খাওয়ানো হয়, প্রচুর ভিড়, লাইনে দাঁড়িয়ে ভোগ খাওয়ার সেই সময় এবারের মতো আমাদের হাতে ছিল না। আফসোস হলো, ফেরার ট্রেনের টাইম এগিয়ে আসছে, এখন 2:30 বেজে গেছে, 5:20 ট্রেন। প্রবেশ করলাম আমাদের সেই কাঙ্ক্ষিত প্রাঙ্গণে, রাম মন্দির প্রাঙ্গণ। বিশাল জায়গা জুড়ে একদম হারিয়ে যাওয়ার মতো ভিড়। শ্রীরাম জন্মভূমিতে গড়ে ওঠা এই মন্দির হাজার বছরের সাধনা, ত্যাগ আর আশার ফল। আমরা সবাই জানি রাম মন্দিরের ইতিহাস দীর্ঘ আর জটিল। সময়ের সাথে সাথে এই ভূমি দেখেছে সংঘর্ষ, বিতর্ক, অপেক্ষা, কিন্তু কখনো হারায়নি বিশ্বাস। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু অযোধ্যা ধাম স্টেশনে চলে এসেছি। মন্দিরের ভেতরটা ক্যামেরা নট অ্যালাউড বলে দেখাতে পারলাম না। অনেক তীর্থ করে বেনারস ফিরে আবার সেই গধুলিয়া চকে এসেছি শাড়ির দোকানে। আমার মনে হয় সব ভারতীয় মহিলাই যারা শাড়ি পরেন আর বেনারস এসে শাড়ির দোকান ভিজিট করবেন না বা কিনবেন না, তা কখনো মনে হয় হবে না। তো যাই হোক, আজকে এই বেনারসি শাড়ি দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।